হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের এডুকেশন সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের একটি 10 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। তোমাদের যাদের অন্য কোনো একটা সাবজেক্টে অনার্স আছে, এটা তোমাদের মাইনর 2 পেপার, এবং তোমরা যারা জেনারেল এমডিসি কোর্সের স্টুডেন্ট আছো, তোমাদের এটা মাইনর 1 পেপার। আজকে প্রশ্ন যেটা আলোচনা করব, শিক্ষার সংজ্ঞা, তার সঙ্গেই আছে সংকীর্ণ অর্থে ব্যাপক অর্থে শিক্ষা কাকে বলে, তাদের বৈশিষ্ট্য, আবার তার সঙ্গেই আছে সংকীর্ণ অর্থের শিক্ষা ও ব্যাপক অর্থের শিক্ষার মধ্যে পার্থক্য। অর্থাৎ আজকে যে প্রশ্নের উত্তরগুলো আমি আলোচনা করতে চলেছি, এখান থেকে তো তোমরা 10 নম্বরের একটা প্রশ্ন কমন পাবেই, তার সঙ্গে তোমরা 5 নম্বরের প্রশ্নও কমন পেতে পারো। কারণ প্রশ্ন দিতে পারে সংকীর্ণ অর্থের শিক্ষা কাকে বলে, তার বৈশিষ্ট্য লেখো, ব্যাপক অর্থের শিক্ষা কাকে বলে, তার বৈশিষ্ট্য লেখো, বা সংকীর্ণ অর্থের শিক্ষা ব্যাপক অর্থের শিক্ষার মধ্যে যে পার্থক্য, সেগুলো 5 নম্বরের প্রশ্ন আলাদা হতে পারে। তাই আজকের ক্লাসটা একদম মনোযোগ সহকারে তোমরা দেখবে, আর উত্তরের কোয়ালিটি দেখো, তোমাদের জন্য খুব ভালো করে গুছিয়ে নোটসটা তৈরি করা হয়েছে। দেখো, শিক্ষা হলো গতিশীল জীবনব্যাপী প্রক্রিয়া। এটি ব্যাপকতা বলছে, এটির ব্যাপকতা সুদূর প্রসারী, দেশ কালভেদে একে নির্দিষ্ট গণ্ডিতে বেঁধে রাখা যায় না। তাই বিভিন্ন শিক্ষাবিদ ও মনোবিদ তাদের সক্রিয় দৃষ্টিভঙ্গিতে কালের প্রেক্ষাপটে শিক্ষার সংজ্ঞা নির্ণয় করেছেন। এবার দেখো, কিছুজন মানে শিক্ষাবিদের শিক্ষার সংজ্ঞা বা মনোবিদের শিক্ষার সংজ্ঞা দেখো। স্বামী বিবেকানন্দ বলেছেন, মানুষের অন্তর্নিহিত সত্তার বিকাশ সাধন করাই হলো শিক্ষা। গান্ধীজির মতে শিক্ষা হলো অপ্রাপ্ত ও প্রাপ্তবয়স্ক মানুষের দেহ মন আধ্যাত্মিক দিকের সর্বোত্তম বিকাশ। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, শিক্ষার অর্থ শুধু তথ্য পরিবেশন নয়, ব্যক্তি সত্তার সঙ্গে বিশ্ব সত্তার সামঞ্জস্য বিধান ও ব্যক্তির জীবনে তার সুসামঞ্জস্য প্রয়োগই হলো শিক্ষা। তারপরে কি বলা হচ্ছে দেখো, প্রকৃতিবাদী পাশ্চাত্য শিক্ষাবিদ রুশো বলেছেন, শিক্ষা হলো শিশুর অন্তর্নিহিত বিকাশ। জন ডিউই বলেছেন, শিক্ষা হলো আত্ম ক্রিয়াকলাপের মাধ্যমে পুনর্সৃজন। এবারে পরের পার্ট, যেটা সংকীর্ণ অর্থের শিক্ষা কাকে বলে, তার বৈশিষ্ট্য দেখো। সংকীর্ণ অর্থের শিক্ষা কাকে বলে দেখো, কোনো প্রতিষ্ঠানের মধ্যে নির্দিষ্ট পাঠ্যক্রমকে সামনে রেখে শিক্ষিত অভিজ্ঞ ব্যক্তির দ্বারা পাঠ্যক্রমের বিষয়গুলি শিক্ষার্থীদের মধ্যে সঞ্চালন করাকেই সংকীর্ণ অর্থের শিক্ষা বলা হয়। দেখো, একদম সহজ ভাষায় লেখা আছে এবং সমস্ত তথ্য কিন্তু এখানে দেওয়াও আছে। তারপর দেখো, সংকীর্ণ অর্থে শিক্ষার বৈশিষ্ট্য, সেখানে কি বলা হচ্ছে দেখো, সংকীর্ণ অর্থে শিক্ষার বৈশিষ্ট্যগুলোতে প্রথমেই হচ্ছে জ্ঞান বৃদ্ধি। দেখো, নির্দিষ্ট পাঠ্যক্রমের ভিত্তিতে এবং নির্দিষ্ট পদ্ধতির সাহায্যে শিক্ষার্থীর জ্ঞান বৃদ্ধি করা সংকীর্ণ অর্থের শিক্ষার অন্যতম বৈশিষ্ট্য। তারপরে দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে ডিগ্রি লাভ। শিক্ষা হলো ডিগ্রি বা শংসাপত্র লাভের একটি উপায়। নির্দিষ্ট সময় ধরে পূর্ব নির্দিষ্ট পাঠ্যক্রমের ভিত্তিতে পঠন পাঠন করে শিক্ষার্থী যে জ্ঞান আয়ত্ত করে তা পরীক্ষার দ্বারা যাচাই করা হয় এবং তার ভিত্তিতে তাকে ডিগ্রি বা শংসাপত্র দেয়া হয়। তারপর দাতা গ্রাহিতার সম্পর্ক, সংকীর্ণ অর্থের শিক্ষায় দাতা গ্রাহিতার সম্পর্ক থাকে। দেখো, শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে দাতা গ্রাহিতার সম্পর্ক দেখা যায়। শিক্ষক দাতা হিসাবে জ্ঞান দান করেন এবং শিক্ষার্থী গ্রাহিতা হিসাবে সেই জ্ঞানকে গ্রহণ করে। তারপরে দেখো, শিক্ষার্থীর চাহিদা ও সামর্থ্যকে উপেক্ষা। শিক্ষার্থীর চাহিদা সামর্থ্য পছন্দ অপছন্দকে গুরুত্ব দেওয়া হয় না। তারপরে দেখো, অপরিবর্তনীয় ও গতিহীন প্রক্রিয়া। শিক্ষা অপরিবর্তনীয় এবং গতিহীন। এর মূল উদ্দেশ্য হলো কোনো বিষয়ে অভিজ্ঞতা বা জ্ঞান অর্জনে সাহায্য করা। তারপরে পয়েন্ট, ব্যাপক অর্থের শিক্ষা। দেখো, ব্যাপক অর্থের শিক্ষা বলতে কোনো প্রাতিষ্ঠানিক পুঁথিকেন্দ্রিক শিক্ষাকে বোঝায় না, বরং এটি সামগ্রিক জীবনধারার সঙ্গে যুক্ত। এই শিক্ষার উদ্দেশ্য হলো ব্যক্তিত্বের পরিপূর্ণ বিকাশ ঘটিয়ে ব্যক্তি ও সমাজের উন্নয়নে সহায়তা করা। তারপরে ব্যাপক অর্থের শিক্ষার বৈশিষ্ট্য এবং পার্থক্য আলোচনা করব, তার আগে একটা বিষয় বলার আছে। তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে, আমাদের সপ্তাহে 2 দিন করে ক্লাস থাকে, তার সঙ্গে মানে রেকর্ডেড ক্লাস এটা, তার সঙ্গে স্টাডি মেটেরিয়ালের পিডিএফ দেওয়া হয়। তোমরা যদি কেউ অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো, এই নম্বরে যোগাযোগ করতে পারো, 919123000052 5218 এই নম্বরে তোমরা যোগাযোগ করে
মানে অনলাইন কোচিং ক্লাসে পেড ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। আমাদের সপ্তাহে 2 দিন করে ক্লাস, তার জন্য পার মান্থ 200 টাকা করে ফিস নেওয়া হয়। নম্বরটা আরেকবার লিখে দিচ্ছি, দেখো 9123005218 এই নম্বরে তোমরা যোগাযোগ করতে পারো। দেখো পরে দেখো ব্যাপক অর্থের শিক্ষার যে বৈশিষ্ট্য আছে, দেখো প্রথমেই আছে শিশু কেন্দ্রিক শিক্ষা। এই শিক্ষার প্রধান সম্পদ হলো শিশু অর্থাৎ শিক্ষার্থী। এই শিক্ষায় শিক্ষার্থীর চাহিদা ও ব্যক্তিগত পার্থক্যের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। দ্বিতীয় হচ্ছে দেখো জীবনব্যাপী প্রক্রিয়া। শিক্ষা একটি জীবনব্যাপী প্রক্রিয়া। শিশু পৃথিবীতে জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে এই শিক্ষা শুরু হয় এবং মৃত্যু পর্যন্ত চলতে থাকে। তারপর দেখো চাহিদা প্রবণতা ভিত্তিক প্রক্রিয়া। এখানে শিক্ষার্থীর জীবন বিকাশের স্তর, সামর্থ্য, প্রবণতা, পছন্দ অপছন্দ প্রভৃতির ওপর ভিত্তি করে শিক্ষা ব্যবস্থা গড়ে ওঠে। তারপরে দেখো কি বলা হচ্ছে, বাস্তব অভিজ্ঞতা ভিত্তিক স্থায়ী প্রক্রিয়া। এই শিক্ষা শিক্ষার্থীর বাস্তব জীবনের সঙ্গে সম্পর্কযুক্ত। শিক্ষার্থী নিজে বিভিন্ন সমস্যার সমাধান করতে গিয়ে নানা অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে শিক্ষা লাভ করে। তারপর দেখো অভিযোজনমূলক প্রক্রিয়া। শিক্ষা শিক্ষার্থীকে সব ধরনের পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে অভিযোজন করতে সাহায্য করে। তারপরে আছে ক্রমবিকাশমূলক প্রক্রিয়া। শিক্ষা শিক্ষার্থীর অন্তর্নিহিত সম্ভাবনাগুলির সামঞ্জস্যপূর্ণ ক্রমবিকাশে সাহায্য করে। তারপরে বহুমুখী উপায়। ব্যাপক অর্থে শিক্ষা প্রথাগত শিক্ষার মধ্যে শুধু সীমাবদ্ধ নয়, অপ্রথাগত এবং প্রথা বহির্ভূত শিক্ষা এর অন্তর্ভুক্ত। এবারে তোমরা পার্থক্যটা দেখে নাও, ব্যাপক অর্থের শিক্ষা এবং সংকীর্ণ অর্থের শিক্ষার যে পার্থক্য আছে সেটা দেখো। প্রথমেই আছে তোমাদের অর্থ, সেখানে কি বলা হচ্ছে দেখো, জ্ঞান অর্জন করা। সংকীর্ণ অর্থের শিক্ষা এদিকে আছে জ্ঞান অর্জন করা, পুঁথিগত তথ্যে অবহিত হওয়ার মাধ্যমে দক্ষতা ও কিছু কৌশল আয়ত্ত করা। এদিকে আছে দেখো শিক্ষার্থীর অন্তর্নিহিত সুপ্ত সম্ভাবনাগুলির পরিপূর্ণ বিকাশ সাধন। তারপরে পয়েন্ট দেখো, তারপরে পয়েন্ট শিক্ষার লক্ষ্য কি বলা হচ্ছে, পুঁথিগত তথ্য পাঠের মাধ্যমে 3R মানে দেখো রিডিং, রাইটিং আর আর্থমেটিক, ঠিক আছে, জ্ঞান অর্জন হলো অর্থাৎ পঠন, শিখন এবং সরল গণিতের দক্ষতা অর্জন। এখানে হচ্ছে 7R দেখো এখানে লেখা আছে বিষয়ে জ্ঞান ও দক্ষতা অর্জন। তারপর শিক্ষার সময়কাল। এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠানেই শুরু এবং শিক্ষা প্রতিষ্ঠানেই শেষ হয়, প্রাথমিক বিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয়ের মধ্যে সীমাবদ্ধ। আর এই ধরনের শিক্ষায় শিশুর জন্মের পর থেকে শুরু হয় এবং আমৃত্যু চলতে থাকে, অর্থাৎ এই শিক্ষা সারা জীবন ধরে চলে। তারপর পাঠ্যক্রম নির্দিষ্ট কতগুলি বিষয়ের ওপর গুরুত্ব আরোপ করা হয়, বহুমুখিতাহীন পাঠ্যক্রম। আর এখানে পাঠ্যক্রমে বহুমুখিতা অনুষ্ঠিত হয় আর তাত্ত্বিক ও ব্যবহারিক উভয় অভিজ্ঞতার সমন্বয় ঘটানো হয়। তারপরে হচ্ছে দেখো শিক্ষক শিক্ষিকার ভূমিকা। শিক্ষক শিক্ষিকারা তত্ত্বগত জ্ঞানদানে ব্যস্ত থাকে, আর এখানে হচ্ছে শিক্ষক শিক্ষিকারা এই ক্ষেত্রে বন্ধু, দার্শনিক, পথপ্রদর্শকের ভূমিকা পালন করে। তারপরে আছে শিক্ষার্থীর ভূমিকা। শিক্ষার্থীরা অনেকটাই নিষ্ক্রিয় থাকে, কেবলমাত্র গ্রাহিতা হিসাবে জ্ঞান গ্রহণ করে। আর এদিকে আছে এক্ষেত্রে শিক্ষার্থীরা সবসময় সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। তারপর হচ্ছে দেখো সংখ্যা ও মাধ্যম। এই শিক্ষার বিদ্যালয় ও পরিবারের মধ্যেই প্রচলিত হয়, আর এই শিক্ষা বিদ্যালয় ও পরিবার ছাড়া বেতার, দূরদর্শন, চলচ্চিত্র, প্রেস ইত্যাদির মাধ্যমে পরিচালিত হয়। শিক্ষাদান কৌশল। মৌখিক আলোচনার মাধ্যমে শিক্ষাদান করা হয়, শিক্ষার্থীদের স্মৃতির ওপর বেশি গুরুত্ব দেওয়া হয়। আর এদিকে হচ্ছে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত প্রচেষ্টা, মানে বস্তুমুখী জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন এবং কার্যকারণ ব্যাখ্যা প্রভৃতির ওপর গুরুত্ব দেওয়া হয়। তারপর হচ্ছে শৃঙ্খলা। তারপর দেখো বাহ্যিক শৃঙ্খলার ওপর গুরুত্ব দেওয়া হয়, আর এদিকে পুরস্কার এবং তিরস্কার দানের মাধ্যমে শৃঙ্খলা রক্ষা করা হয়। তারপর এদিকে বলা হচ্ছে অভ্যন্তরীণ শৃঙ্খলার মাধ্যমে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে নিজেরাই শৃঙ্খলিত হয়। তারপরে শেষ পয়েন্ট হচ্ছে শিক্ষণে ব্যবহৃত উপকরণ। শিক্ষণের জন্য তেমন কোনো উপকরণ ব্যবহার করা হয় না, এদিকে কম্পিউটার, প্রজেক্টর, মডেল ইত্যাদি ব্যবহার করা হয়। এই ছিল তোমাদের আজকে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর।